তার বাইকের গতি আরও একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দুহাতে খামচে ধরেছে শুদ্ধ কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? শুদ্ধ বলল, বিপদের চৌরাস্তায়। শীতল বলল, এ আবার কেমন নাম? কোথায় এটা? শুদ্ধ বলল, শ্মশানঘাটের পাশে। শীতল বলল, কি? আপনি আমাকে শ্মশানঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, আমি যাব না, বাইকটা থামান, নামবো। শুদ্ধ বলল, বাইক থামানো যাচ্ছে না। শীতল বলল, থামানো যাচ্ছে না মানে? শুদ্ধ বলল, বাইকটার ব্রেক ফেল। শীতল বলল, কি? কি বলছেন এখন? এখন কি হবে? শুদ্ধ বলল, কি আর হবে? মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারি। মৃত পথযাত্রীদের মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে? আজ তার ভবলীলা সাঙ্গ? কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এত শান্ত কেন কিভাবে আছে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নাম নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল আবার কাঁদতে শুরু করলো। শীতল কাঁদতে কাঁদতে বলল, যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। শুদ্ধ বলল, মরণ কি বলে কই আসে? আমি সরি রে শীতল, সত্যিই বাইক থামছে না। শীতল বলল, একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দিন। গুরুতর আহত হলে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। শুদ্ধ বলল, বাংলা সিনেমায় দেখিসনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়? তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর কি গ্যারান্টি দেবে? তুই দিবি না তোর বাপ দিবে? শীতল বলল, পাগল স্মৃতিহারা হয়েও বাঁচা যায়। বাঁচান আমাকে, কে আছো, বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনতে পাচ্ছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে সেখানে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, কোনো রকম লাইটও দেখা যাচ্ছে না। বাইকটা তখন পূর্বের গতিতে চলমান। এতটা জোরে বাইকটা চলছে, শীতল আর ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখেও শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকাতেই শুদ্ধ বলল, ওখানে শ্মশান, অনেক পুরানো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয় এর আগেও শুনেছিলাম। সিংহরাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধ জ্যাকেটটা খামচি ধরে চোখ যারা বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে, তার হাতের তালু নড়ছে। গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেমন জানি শিরশির করছে। বাতাসে শো শো শব্দ অদ্ভুত রে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। শীতল বলল, কি কি কথা? শুদ্ধ বলল, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? শীতল বলল, ভাইয়া বাড়ি যাব। শুদ্ধ বলল, যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝতে পারছি না। শুদ্ধ বলল, আমি তো ভুলেই বসেছি, আমারও সিংহরাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে, অথবা গলা চেপে ধরে মেরে ফেলে। এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এমন কিছু হয় তাহলে মাফ করে দিস। মনে করিস এখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস। কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারলাম না, তবে আমি কথা দিচ্ছি,
তোর ফতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাইব সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গাটা চ্যাটচ্যাট করছে। এখন যদি সূত্র সত্যিই গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে না ভাবতে তার ভয়ের মাত্রা বাড়ল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপর, এই জন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকটা বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দিতেই তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপড়ে ডেকে সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানিও দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরেই আব্বু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য অবশ্য সায়নই দায়ী। আব্বু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়েই চাপবে। এমনিতেই সব খারাপ যাচ্ছে, এখন তো এসব করা মানেই তার বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শোনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই? অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলে আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিকের দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে, মারে। এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন, এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবুল সিদ্দিক। উনি এসব কথা বলতে সায়নকে ইমেল করেছে। স্বর্ণের কথায় ইমেল চেক করে সায়ন পাঠিয়ে অফিসে এসেছে। পায়ের পর পা তুলে বসেছে ঠিক আবুল সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদিও আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আব্বু সিদ্দিকের সঙ্গে কাছে আছে। অথচ সিদ্দিক তার কাছে মন নেওয়ার তো দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার, অথচ সিদ্দিকে কান পোড়া দেয়। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাছে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিন গা ঢাকা দে আয়ন। কার বাল ছিঁড়তে? কারোই না, আবুল সিদ্দিক বলল। আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপরে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বোঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলা সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়ন এমন দাপটে দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কী ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলে বসল। কনক বলল, মারার কি খুব প্রয়োজন ছিল? মারলি, কিন্তু পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠেছিল তাই মেরেছি, তাতে তোর বাপের কি? কনক বলল, ভাব তুলে কথা বলছিস কেন? সায়ন বলল, বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি। এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে। এই বলে আবুল সিদ্দিক হনহন করে বেরিয়ে চলে গেল। সায়ন তখনও পায়ের উপর পা তুলে কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গার্বাডিন প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্রসভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের মধ্যে পরিচিত নয় সে। সে শান্তশিষ্ট শান্ত মানুষ। আজ বাসায় ফিরবে না, ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার আবার লাফানো থামবে না বোধ হয়। সমস্যা নেই, তারও ব্যবস্থা সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারা চোখটাই রাখবো না। ভুলে যাস না আমি ছেলে ভালো নয়। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। এখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে। স্বর্ণ বলল, বেস্ট অফ লাক। সায়ন হাসলো, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুজল। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল,
ধন্যবাদ হ্যাকার সাইবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমুটি দেব। শখের ফোনে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ডো টাইমে টুংটাং শব্দ। শখ কথা বলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ডো টাইমিং মিষ্টি সুর তুলছে। সে কোথায় যে শুনেছিল উইন্ডো টাইমে টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করা, ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল, মন দিয়ে শুনল। কলদাতা বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করেছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলে ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, আমার রুমে তাড়াতাড়ি এসো তো। শখ বলল, কেন, কি হয়েছে? শীতল বলল, সিলিং ফ্যানটা অফ করে যাও, একটু ঠান্ডা লাগছে। এই জন্য পাশের রুম থেকে আমাকে ফোন করছিস? শীতল বলল, আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে, তুমি এসো। ঠান্ডায় নিউমোনিয়ান হলে সব দোষ তোমার হবে। সেদিন জেগে পড়েছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো তার পরপর কয়েকটা কল আসছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলা কল রিসিভ করেই, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেলছো আমায়? এমন করাই লাগলো? না করলে কি অধর্ম হয়ে যেত? পুরুষালী ভারী কণ্ঠ শুনে শখ কান থেকে ফোনটা সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে, আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? আহানাব বলল, তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক অভাগার নাবিক। শখ বলল, হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। আহানা বলল, এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখন চিনতে পারোনি আমায়? শখ বলল, না। আহানাব বলল, আমি আহানাব, বিকেলে দেখা হলো, কথা হলো, এর মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে সুবিধা হলো শখের, এজন্য বোধহয় ভয়েসটা চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার পেল কোথায়? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে সম্পূর্ণ অচেনা একজন ব্যক্তি। এই অচেনা কারোর সঙ্গে রাত বিরেতে তার কথা থাকতেই পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর পাত্তাই দেওয়ার কোনো মানেই হয় না, প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে। মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল।